মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোলোসাল ফিগার। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখিয়েছে যে আন্দোলন করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে বেরোচ্ছে, লোকে মেনে নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ স্টিল দ্য ফিগার, কোনো ফিগার হেড নয়। এটা একটা সেকশন বুঝতে পারছে যে আমাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে যদি আবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে না যাই বা আমি তৃণমূল কংগ্রেসের ব্যানারে আবার লড়তে না পারি। ইউসুফ পাঠান এসে কি করবে? প্রথম কথা, এটা একটা ভুল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠানকে এসে এমপি অদিত চৌধুরীকে হারাবার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, উইদাউট এনি হেসিটেশন কথা বলেন। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে? তৃণমূল, মানে আরও ভালো করে বললে কালীঘাটপন্থী তৃণমূলের হঠাৎ কি পালে হাওয়া লাগতে চলেছে? শোনা যাচ্ছে যে যারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তাদের বেশ কয়েকজন নাকি ফিরে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ আশ্রয়ে। কেন ফিরতে চাইছেন আর তাদের নেওয়া উচিত কিনা, এই নিয়ে বাংলায় বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। কোন দিকে পরিস্থিতি যাচ্ছে বা কোন দিকে পরিস্থিতি যাওয়া উচিত, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সঙ্গে রয়েছেন অরিন্দম বিশ্বাস, চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক। অরিন্দমদা, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। অরিন্দমদা, একদম মানে বিষয় তো আপনি বুঝতেই পারছেন, এই মুহূর্তে কেন এরা ফিরতে চাইছেন? সংখ্যালঘু বলে, নাকি কোথাও তাদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে? দেখো, তুমি যদি কাজল শেখ থেকে শুরু করে, সংখ্যালঘু বিষয়টা নিশ্চয়ই একটা বড় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিজেপি পুরো ইলেকশন লড়েছে কিন্তু অ্যান্টি মুসলিম ভোটে, যাতে অ্যান্টি মুসলিম ব্যাপারটা থাকে। তাদের কাজ কর্ম সব কিছু, তাদের ভূমিকাগুলো যদি তুমি দেখো, পুরোটাই মুসলিম বিরোধিতা একটা রয়েছে। তাতে হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়েছিল। তো এই জায়গা থেকে যারা মুসলিমরা জিতেছে তারা প্রথমে ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিকমতো চিনতে ব্যর্থ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোলোসাল ফিগার। ও যতই চুরি চামারি তার আশেপাশে লোক করে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে জানে। কারণ যারা সিপিএমের অত্যাচারটা দেখেছে, সেই সময় যারা আছে মাঝবয়স্ক আমাদের মতো, তারা সেই সিপিএমের অসভ্যতামি, সিপিএমের অত্যাচার, একটা নির্যাতন দেখেছে। সেইখান থেকে জগদ্দল পাথরকে, 34 বছরের জগদ্দল পাথরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়েছিল। মানুষের মধ্যে সেই আবেগটা রয়েছে। তারপর চুরি, তার আশেপাশের লোক সেটা তাকে সুবিধা করে চুরি করেছে। সে তো ইন্দিরা গান্ধীকেও একই বদনাম নিতে হয়েছে ইমার্জেন্সির সময়। যতটা না উনি করেছেন, সঞ্জয় গান্ধীর আশেপাশে বন্ধুরা বেশি করেছে। তো ঘটনা যত গেছে তত কিছু লোক এখন বুঝতে পেরেছে যে এখন আমাদের আর কিছু করার নেই। আমরা যদি এখন আপেল আক্রোটদের দলে থেকে যাই পার্মানেন্টলি, তাহলে আমাদের পলিটিক্যাল অবিচুরিটা মোটামুটি লেখা হয়ে গেছে, শেষ। আমরা শেষ হয়ে গেলাম রাজনৈতিকভাবে। কারণ কাজল শেখের রিপ্লেসমেন্ট পেয়ে যাবে, যে কোনো কারো রিপ্লেসমেন্ট এখন পেয়ে যাবে। সে কাকলি দস্তিদার হোক, কুইন্টাল ম্যাডাম আছেন, আরবানা ম্যাডাম, সব রিপ্লেসমেন্ট চলে আসবে। তো ঘটনা হচ্ছে এই জায়গায় আনতে গেলে এরা এখন ভেবেছে না আর এসব করে লাভ নেই। বিজেপি সংখ্যালঘুকে পাত্তা দেবে না, ম্যানেজ করবে, কিন্তু দলে নেবে না। তাহলে তারা কোথায় যাবে? আর এমনি এই 20 জনকে নিয়ে কিন্তু আইনগত জটিলতা আছে। এত সহজে তারা এনডিএতে ঢুকতে পারবে না। এত সহজে একটা কি সব এনসিপিআই করেছে, তাদেরকে এখনো তৃণমূলের সাথে বসতে হচ্ছে। সেটা হচ্ছে সাংসদ। এবার যদি বিধানসভায় দেখো, আলাদা করেছে সব কিছু ঠিক আছে, কিন্তু সংখ্যালঘুর যে মর্যাদা, সেই মর্যাদাহানি হবে সেটা কিন্তু এরা বারে বারে টের পেয়েছে। এবং টের পেয়েছে বলেই কেউ কেউ ডিমও খেয়েছে, বিভিন্ন জায়গায় বসিরহাটে মারও খেয়েছে। তো এই যে পরিবর্তন করে ফেলেছে নিজেদের, এইটা মানুষ তো মেনে নিতে পারছে না। আর 21শে জুলাই বুঝিয়ে দিয়েছে। সব থেকে বড় জিনিসটা তোমাকে মানতে হবে, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে 1 লাখের ওপর লোক হয়েছে। আর আরেকটা জায়গায় যে শোটা হয়েছে, মানে ওটাকে স্পিন অফ প্রোগ্রাম বলতে পারো, ওটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না, মেয়র রোডের এটা স্পিন অফ প্রোগ্রাম। আচ্ছা, কংগ্রেসের ওখানে দেখো হয়েছে, শহীদ মিনারে হয়েছে। শহীদ মিনারে ম্যাক্সিমাম 30,000 লোক ধরে, সেইখানে 30,000 মতন হয়েছে। কংগ্রেসের একটা সুবিধা ছিল, আর বাধাপ্রাপ্ত হয়নি। তারা এসে তারা প্রতিবাদ সভায় গেছে বা শহীদ তর্পণ করেছে, ঠিক আছে। কিন্তু আরেকটা যারা চ্যালেঞ্জ নিয়েছিল, তাদের ওখানে নেতারা, তাদের ড্রাইভার, তাদের অ্যাসিস্ট্যান্ট মিলে 100, যদি 60 জন নেতা থাকে ইন্টু 3 করে দাও,
তাহলে 180 জন। তার মধ্যে যখন আপেলরা বলতে শুরু করলো, কিছু তাদের ড্রাইভাররা বা অ্যাসিস্ট্যান্টরা উল্টো ঘুরে বসলো, তাস খেলতে শুরু করলো। এই শোগুলো আমরা দেখেছি, মানে কমেডি শোগুলো কিন্তু আমরা আমাদের নজরে এসছে যে বক্তব্য সামনে রাখছে, সামনে না শুনে উল্টো দিকে তাস খেলছে। তো সেটা তার মানে তাসের আড্ডা হয়ে গেছিল। যা ওই তাসের দেশটাতে যে একেবারে অসফল হয়েছে সেটা তো ঘটনা। ওই তাসের দেশ ভেঙে গেছিল, ডলস হাউসের মতন। হেনরি কিপসনের গল্পটা যদি পড়ো, ডলস হাউসে মতন ভেঙে গেছিল, হাউস অফ কার্ডস। তো এইবার যেটা ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখেছে যে আন্দোলন হয়, করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে বেরোচ্ছেন এবং জেলা সফর করবেন, সেখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট করতে চলেছে। তো সেই ইম্প্যাক্ট যদি পড়ে, সব কিছুই কিন্তু অন্যরকম ঘুরে যাবে। একটা রাজনৈতিক, তোমাকে একটু বলে রাখি, একটা রাজনৈতিক বিষয়টা না সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হয়। আচ্ছা, একটা যেরকম প্রেজেন্সে হয়, ভোটে হয়, আবার সাইকোলজিক্যাল হয়। একজন লিডার দাঁড়াচ্ছে আমার পাশে, সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এবার যদি তুমি একটু ছোট্ট ইতিহাস একটা যাই, সাউথ আফ্রিকায় অ্যাপারথাইড হয়েছিল, মানে কৃষ্ণাঙ্গরা মেজরিটি ছিল সাউথ আফ্রিকায়, শ্বেতাঙ্গরা মাইনরিটি ছিল। এই শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের সব থেকে নোংরা কাজগুলো করাতো, তাদের সাথে অত্যাচার করেছে, নির্যাতন করেছে বছরের পর বছর। সেই জায়গায় কৃষ্ণাঙ্গদের বলা হতো যে তোমরা নিচে, কারণ তোমাদের রং কালো, তোমাদের ডিগনিটি থাকতে পারে না, তোমরা হায়ার এমপ্লয়মেন্টে যেতে পারবে না, খুব হাই প্রোফাইল জবস তোমাদের জন্য নয়, হাই এডুকেশন তোমাদের জন্য নয়। দশকের পর দশক ধরে না কৃষ্ণাঙ্গরা এই ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছিল, কারণ সাহেবদের মাথা থেকে বেরিয়েছিল এই সাইকোলজিক্যালি যদি আমি ওদেরকে ডিপ্রেস করে দিতে পারি, তাহলে কিন্তু ওরা আর আন্দোলন করবে না, উঠে দাঁড়াবে না। ছোটোখাটো আন্দোলন হবে, সেটা গুলি মেরে উড়িয়ে দেওয়া যাবে। এইবার একজন বেরিয়েছিল, যে একজন ডাক্তার, তার নাম হচ্ছে স্টিভ বিকো। আমি নেলসন ম্যান্ডেলার কথা বলো, তোমরা বেঞ্জামিন মোলাজেসের কথা বলো, কিন্তু স্টিভ বিকোর কথাটা লোকে জানে। এবার স্টিভ বিকোর একটা বিখ্যাত কথা ছিল, যখন সে মেডিকেল স্টুডেন্ট হয়ে ঢুকলো, যে আমাকে তো কনসিয়াস করতে হবে আমার জাতির মধ্যে একটা ডিপ্রেশন আছে। তারা ভাবছে যে তারা কালো বলে তারা উঠতে পারবে না, তারা লড়াই করতে পারবে না, তাদের নিজেদের রাইটস আনতে পারবে না। তাদেরকে আমাকে কনসিয়াস করতে হবে যে হ্যাঁ, তোমরাও কিন্তু এখানে, আমরা এখানে মেজরিটি, উই ক্যান ফাইট ব্যাক অ্যান্ড উই ক্যান গেট ব্যাক আওয়ার রাইটস, যেটা আমাদের জেনুইন রাইটস। এই জার্মান পয়েন্টসগুলো উনি উঠালেন এবং ন্যাশনাল কনসিয়াসনেস প্রোগ্রাম করলো। এবং তখন শ্বেতাঙ্গরা ওকেই টার্গেট করলো সব থেকে ডেঞ্জারাস, এবং ও একটা মুভমেন্ট করলো 1976, সেখানে স্কুলের ছেলেরা রাস্তায় নামলো। তখনকার আফ্রিকান, যে সাউথ আফ্রিকান অ্যাপারথাইড রেজিমে গুলি করে মেরে দিয়েছিল রাস্তায় স্কুলের ছেলেদের, চিন্তা করো, স্কুলের ছাত্রদের মেরে দিয়েছিল। তারপর থেকেই টার্গেট হয়ে গেল স্টিভ বিকো। স্টিভ বিকোকে তারপর পুলিশ নিয়ে গিয়ে মারে, কাস্টোডিয়াল টর্চার হয়, এবং সব থেকে অবাক হবে টর্চারটা, বোধহয় ভারতবর্ষ হয়নি, 1000 কিলোমিটার একটা দড়িতে তাকে বেঁধে, সে বেঁচেছিল তখনও, 1000 কিলোমিটার তাকে একটা গাড়িতে রাস্তার মধ্যে পুরো উলঙ্গ অবস্থায় নিয়ে গেছিল। পরে যখন যে হাসপাতালে নিয়ে গেল, তখন মৃত বলে ঘোষণা করা হয়। আচ্ছা, এইবার স্টিভ বিকো কী করলো, এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটাতে কিন্তু এটা একটা পলিটিক্স। এই জায়গায় মানুষ সাউথ আফ্রিকার অ্যাপারথাইড, অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্টের একটা বড় রোল প্লে করলো। উনি মারা গেলেন, 48 বছর বাদে আবার কেস খোলা হয়েছে, রিওপেন করা হয়েছে কারা মেরেছিল, কিন্তু একজনও সাজাপ্রাপ্ত হয়নি। তো ঘটনাচক্রে আজ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম আদার্স, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশেন্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনুইননেস অফ হার অ্যাটিটিউড ইন পলিটিক্স, একটা জেনুইন ব্যাপার। সব কিছু পলিটিক্সটা করছে সিরিয়াসলি, বিজেপির বিরুদ্ধে একটা সিরিয়াস আন্দোলন করতে হবে। সিপিএমের বিরুদ্ধেও করেছে, এবার বিজেপির বিরুদ্ধে করব। বয়স যত হয়ে থাকুক, সে তো বেডরিডেন নয়, কিন্তু এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে। তার ওপর হচ্ছে আরশোলার দল কাঁপিয়ে দিয়েছে দিল্লিতে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন, বিভিন্ন দল সমর্থন করেছেন। সেই জায়গা থেকে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক ডিফেন্সিভ। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা সুবিধা পেল। সেন্ট্রাল গভর্নমেন্ট একটু উইক হয়ে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা। আর সাইকোলজিক্যালি
যত লোক যাচ্ছে দিন পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অ্যাটাক করছে, মিডিয়াতে তুমি দেখো বাধ্য হয়ে তারা আপেলের ইন্টারভিউ নিচ্ছে, এটা বাধ্য হয়ে কিছু করার নেই, কিন্তু সব কিছুই ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল তো একটাই, বাকিগুলো আপেল আক্রোটদের কী দল তৈরি হয়েছে আমি জানি না। এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। অ্যাজ অ্যান অপোজিশন লিডার মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে মেনে নিয়েছে, এই মানতে বাধ্য করতে। সোশ্যাল মিডিয়ার একটা বিরাট রোল আছে, যেরকম তুমি বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিয়েছো, তারা তাদের মতামত ব্যক্ত করেছে, আমিও মতামত ব্যক্ত করেছিলাম বিভিন্ন জায়গায়। এই জায়গায় করতে গিয়ে কী হচ্ছে, লোকে মেনে নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ স্টিল দ্য ফিগার, কোনো ফিগার হেড নয়, ফিগার হু ক্যান গিভ আ ফাইট ব্যাক টু বিজেপি এবং বিজেপিজ রং পলিসিস, এরোনিয়াস পলিসিস অ্যান্ড দ্য ফ্যালাসিস। এই জন্য তুমি যেটা ভাবছো যে পুরনো লোকেরা যারা এখন গিয়ে সেকেন্ড থট তো বাড়িতে গিয়ে তারা ভেবে যে হোমওয়ার্ক করেছে, পাড়ায় লোকে মানতে পারছে না, আমাদের পাড়ায় লোকে ডিম ছুঁড়ে দিচ্ছে, গালিগালাজ করছে। সব থেকে বড় যেটা অ্যালিগেশন, যেটা সব থেকে লজ্জাজনক, ভোটটা বিক্রি করে দিচ্ছ। আমাদের ভোট তোমাকে দিয়েছি, তুমি ভোটটা বিক্রি করে দিচ্ছ আরেকজনের কাছে। এই যে ভোট বিক্রি করে দিচ্ছ, এটা একটা সেকশন বুঝতে পারছে যে আমাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে যদি আবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে না যাই বা আমি তৃণমূল কংগ্রেসের ব্যানারে আবার লড়তে না পারি। এই জায়গাটার জন্য বেশ কিছু জন, যে কাজল শেখ থেকে শুরু হয়েছে, এবার ফিরতে চাইছে আলাদাভাবে। কিন্তু এইটা একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে নেওয়া উচিত, আমি যেটা মনে করি, স্ক্রিন করা, কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না। কারণ একবার ওয়ান্স ইউ আর আ বিট্রেয়ার ইউ ক্যান অলওয়েজ বি আ বিট্রেয়ার, এটা একটা সত্যি কথা। একবার বিট্রে করেছো আর একটা বিট্রে করতে, মানে ধরুন আপনাকে আমি যদি খুব স্পেসিফিক জিজ্ঞেস করি, আবু তাহের, ফজলুর রহমান, তারপর ওদিকে হচ্ছে ইউসুফ পাঠান, এই তিনজন সাংসদ শোনা যাচ্ছে ফেরার জন্য চেষ্টা করছেন। আপনার কি মনে হয় তিনজনকেই ফেরানো উচিত, নাকি কোথাও ইউসুফ পাঠানের তো ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সাম্প্রতিককালে, তো মানে ইউসুফ পাঠানকে ফেরানো উচিত নয়? মানে আপনি কীভাবে ব্যাপারটাকে? নিশ্চয়ই ইউসুফ পাঠান এসে কি করবে? প্রথম কথা, এটা একটা ভুল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইউসুফ পাঠানকে এসে এমপি অদিত চৌধুরীকে হারাবার জন্য একটা সেলিব্রিটিকে দাঁড় করিয়ে তারপর ওখানে মুসলিম ভোট অ্যাক্ট করে কনসলিডেট করে এটা হারানোর জন্য করা হয়েছিল। কিন্তু ইউসুফ পাঠান ইজ নট আ ফিট ক্যান্ডিডেট অ্যাজ এ এমপি, ঠিক আছে? এটা আই অলওয়েজ বিলিভ ইট অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইট। ইউসুফ পাঠানকে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া উচিতই নয়। কিন্তু বাকি আবু তাহের, সে তো লোকাল পলিটিশিয়ান, সে এমনি খারাপ মানুষ ছিলেন না, কিন্তু এই লোভে পড়ে চলে গেছিলেন, কারণ তারা ভুল ভেবেছিলেন। একটাই এখন বোঝার চেষ্টা করো জিনিসটা, তুমি যদি দেখি, তার মানে তাদের সাথে লোকাল কয়েকটা লোকের যোগাযোগ ছিল, তারা খালি ভোটটা পেয়েছে, মানুষের সাথে তাদের যোগাযোগ ছিল না। মানুষ তৃণমূলকেই চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দিয়েছে। আবু তাহের আলাদা করে কিছু নয়, ইউসুফ পাঠান আলাদা করে কিছু নয়, কয়েকটা ভোট অ্যাডিশন হয়। কিন্তু তুমি যদি ওভারঅল পারফরমেন্স দেখো, সেটা কিন্তু আলটিমেটলি ইউ ডিপেন্ড আপন মমতা ব্যানার্জিজ ইমেজ অ্যান্ড সাপোর্ট। মমতা ব্যানার্জির সিম্বলটা ছাড়া এরা জিততে পারতো না। এই জন্য বারবার একটা প্রশ্ন আসছে একাধিক তৃণমূল কর্মীদের কাছ থেকে, রিজাইন করো না, রিজাইন করে কালকে তুমি ভোটে দাঁড়িয়ে যাও, তারপর দেখবো অন্য সিম্বলে তুমি যাই সিম্বল হও, উইদাউট মমতা ব্যানার্জির সাপোর্ট, উইদাউট মমতা ব্যানার্জিস ব্লেসিংস তুমি কি জিততে পারবে? সেইটা করতে পারছে না। এখন এরা বুঝতে পেরেছে যে আমরা বাড়িতে গিয়ে, ভাই পাড়ার লোক আমাদেরকে গালাগাল করবে, বেইমান বলছে, ডিম ছুটছে, আমাদের কাছে জুতোর মালা পরাবে, তো এর থেকে আমি ফিরে যাই। আর স্পেশালি মুসলিম যারা ক্যান্ডিডেট, তারা বুঝে গেছে বিজেপি অ্যান্টি মুসলিম একটা ফেনোমেনা, ওদের ওরা যেটা ক্রিয়েট করেছে, এই পিকচারটা ক্রিয়েট তো করেছে, যে কারণে আসতে পেরেছে, মুসলিমদের গ্রহণ করবে না। সুতরাং এদের মধ্যে এখন নতুন চেতনার অভাব যেটা ছিল, সেটা চেতনা জেগে উঠেছে, মননটা এসছে। এই চেতনার জন্য আজকে তারা মনে করেছে আমাদের বাবা পুরনো বাড়িতে ফিরে যাওয়াটাই ভালো, এটাই আমাদের ক্যারিয়ারটাকে, পলিটিক্যাল ক্যারিয়ারটাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু অরিন্দমদা, একটা ব্যাপার কি আপনার মনে হয়, ধরুন আমরা দেখলাম যে সংসদে একটা ছবি দেখা গেছে যে কল্যাণ ব্যানার্জি একটা বড় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে গদ্দার লেখা আছে তাতে। হ্যাঁ, তার মানে যারা বিশ্বাসঘাতক তাদের কখনো ক্ষমা করবেন না, এই গোছের বিষয়পত্র। এই পরিস্থিতিতে যে বা যারা ফিরতে চাইছেন, মানে যিনি বা যারা ফিরতে চাইছেন, তাদেরকে মানে ফিরিয়ে নেওয়া মানে কোথাও কি
এটা প্রমাণ হয় যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে যারা দল ছেড়ে গিয়েছেন তাদেরকে ফেরানোর কোনো সম্ভাবনা নেই। এদের যদি ফেরানো হয় বিশ্বাসযোগ্যতায় ধাক্কা লাগবে না তো? বিশ্বাসযোগ্যতা এরা তখন কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা প্রশ্ন। তারা একটা দলে থাকতে পারে, কিন্তু তারা পুরোপুরি সাবমিট করলো বিফোর মমতা ব্যানার্জি। এবার মমতা ব্যানার্জির কিন্তু ড্রাইভার সিটে মমতা বন্দ্যোপাধ্যায়, বলটা মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে, বলটা ডান দিকে ফেলবে না বাদিকে ফেলবে না মাঝে মারবে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গেল। আবার এরা মেনে নিল রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তৃণমূল দলটা আছে থাকবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানলে তাদের পলিটিক্যাল কিছু ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে, নয়তো সেইটাও নিভে যাবে। এইটা এরা বুঝতে পেরেছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা প্রকাশ করে দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, তিনি উইদাউট এনি হেসিটেশন কথা বলে দিয়েছেন, ছবি নিয়ে দেখিয়েছেন, ওনাকে বার করে দিল, সাসপেন্ড করে দিল, লাভ হলো না। পরিষ্কার কথা, উনি সংসদের সামনে এসে এই ছবিগুলো সবার সামনে যাচ্ছে, সারা ভারতবর্ষের সামনে যাচ্ছে, বাংলার মানুষের কাছে তো গেছে। এই 20 জনের মধ্যেও ভাগ হবে। সুতরাং এই 20 জনের মধ্যে ভাগ হলেও কিছু লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসলে অসুবিধা নেই, তাড়াতাড়ি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঠিক কথা, কিন্তু এইবার এরা একটা বার্তা তো দিয়ে দিল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমার কোনো উপায় নেই, পলিটিক্যালি আমি বাঁচতে পারবো না, আই উইল নট সার্ভাইভ, আই উইল বি ডেড পলিটিক্যালি, আমার পলিটিক্যাল অবিচুয়ারি লেখা হয়ে গেছে। তো এই জায়গায় থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা সুবিধা হলো, ওই দলও ভাঙিয়ে দিতে পারলো। মমতা এত সবাই মিলে চললো, 20 জন আসছে, 30 জন আসছে, লাভ হলো না। তার মানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপিরও একটা ধাক্কা হলো যে এর মধ্যে এরা বেরিয়ে আসছে। কিন্তু মুসলিম ক্যান্ডিডেটদের পক্ষে বিজেপির সাথে চলা ডিফিকাল্ট, কারণ বিজেপির পুরো ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যান্টি মুসলিম বিষয়টা নিয়ে কিন্তু এরা এগিয়েছে, এদের প্রোগ্রামটা কিন্তু অ্যান্টি মুসলিম ছিল। তো এই প্রচেষ্টা বিজেপি জল ঢালবে না, কারণ হিন্দু ভোটটাকে বিজেপির লাগবে। তারপর ইভিএম জালি করা বা ওইসব করা সেগুলো অন্য জিনিস, কিন্তু এর একটা উপায়, এদেরকে আর কোনো উপায় এরা দেখছে না বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরা। এরা বুঝতে পেরেছে ভুলটা, কিন্তু একটা লোক যদি ভুল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে সাবমিট করে, অ্যান্ড দে নো ইফ দে পে ওবিসেন্স যেটাকে বলে, তো এই যদি করতে পারে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা নেই, ক্ষমা করা যায়, কয়েকটা লোককে ক্ষমা করা যায়। কিন্তু জেনুইন যারা বিট্রে করেছে, যারা উদ্যোগটা নিয়েছে, তাদেরকে ফেরানো উচিত নয়। আবু তাহের কিন্তু উদ্যোগ নেয়নি, আবু তাহের এর মধ্যে ভেসে গেছে, মানে ইউ ক্যান সুইম উইথ দ্য টাইড, ইউ ক্যান সুইম এগেইনস্ট দ্য টাইড। তো কল্যাণ ব্যানার্জি এগেইনস্ট দ্য টাইড ছিল, আর এরা সাঁতরে গেছে এদের সাথে, চলো মানে গড্ডালৈকা প্রবাহে গা ভাসালোর মতন সেটা গা ভাসিয়েছে। কিন্তু একই সাথে যদি তারা ক্ষমা চেয়ে ফিরে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ডিসাইড করবে তাদের ফিউচারটা কী, কিন্তু এদের ফিউচার এত খারাপ হতো এরা বুঝতে পেরেছিল, আর বাকিদের আর কিচ্ছু করার নেই। তারা বেইমানির লেভেলটা এত টপ লেভেলে নিয়ে গেছে, আর কিছু করার নেই, তারা ফিরতে পারবে না। তারা পলিটিক্যাল, এটাই তাদের শেষ নির্বাচন, মানে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখতে পারবে মানুষ, আর পারবে না। অরিন্দমদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে একটা কথা বলেছেন যে আগামী 10-12 দিনের মধ্যে একটা বড়সড় ঘটনা ঘটবে। আপনার কি কোনো, আপনি কি আঁচ করতে পারছেন কি ঘটতে পারে? না, আমার নিজের মনে হয় যেটা হচ্ছে, যেটা উনি মানে আন্দাজে বলছেন, আন্দাজে উনি বলছেন না, উনি হয়তো জানেন এটা হতে পারে যে 7 থেকে 8 জন হয়তো বেরিয়ে গেল। আচ্ছা, আর এই 7 থেকে 8 জন যদি এমপি বেরিয়ে আসে, তাহলে কিন্তু তৃণমূল আবার স্ট্রং বিজেপির পক্ষে মুশকিল হয়ে যাবে। তখন কিন্তু ওইটাকে আর কোনো মানে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ওদের ইলেকট্রাল যা ভোট দেবে ওরা বেরিয়ে আসে, ওদের ভোটটা কিন্তু কনসিডার হবে না, তখন হুইপ জারি করলে মুশকিলে পড়বে। আর এখান থেকেও যদি দলত্যাগী যে আইন তার বিরুদ্ধে দলত্যাগে পড়ে যাবে, তখন আর পারবে না। যদি 7-8 জন বেরিয়ে চলে আসে, এর মধ্যে মুসলিম ক্যান্ডিডেট 3 থেকে 4 জন আছে, আরেকটা আছে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আরো 20 জন বেরিয়ে চলে আসে বিধানসভার এই জায়গা থেকে, আপেল আক্রোডদের দল থেকে, তাহলে কিন্তু শক্তিশালী হতে শুরু করবে, বার্তা কিন্তু অন্যরকম হবে। 9 জন 10 জন নিয়েই কাঁপিয়ে দিচ্ছে। মানে আপনি বলছেন যে সেই সম্ভাবনার রাস্তাটা কি ধীরে ধীরে তৈরি হচ্ছে? যথেষ্ট আছে। আচ্ছা, এবং যথেষ্ট আছে, এটা হতে চলেছে।
সম্ভাবনা তাই বলবো না, আমি বলবো হতে চলেছে। অরিন্দমদা, আর একটা জিনিস এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যেভাবে মানে ধরুন 4 মের রেজাল্টের পর থেকে 21শে জুলাই তিনি প্রকাশ্য মঞ্চে এলেন এবং বার্তা দিলেন জনতার উদ্দেশ্যে, তার যারা ভক্তরা তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন, আপনি নিজে সেখানে উপস্থিত ছিলেন। কোথাও কি আপনার এটা মনে হচ্ছে যে এই যে 2.5 মাস ধরে বিজেপি সরকারে রয়েছে, নতুন সরকার তৈরি করেছে এবং তারপর থেকে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বা নানান আইন টাইন নিয়ে আসা হয়েছে, যদিও খুব তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত বদলও হয়েছে, মানে প্রথমে ঘোষণা করে দেওয়া তারপরে বদলও হয়েছে, এই পরিস্থিতিতে আপনার কোথাও মনে হচ্ছে যে বিজেপি এখনো পর্যন্ত মমতা নামক যে ছায়া বা মমতা নামক যে আতঙ্ক সেখান থেকে বেরোতে পারেনি? পারেনি তো, তাদের এখনও আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই 2 মাসে আবার অক্সিজেন দিয়ে দিয়েছে, ফেরতটা বিজেপি দিয়ে দিয়েছে। লেফট যতই চিৎকার করুক, লেফট নিয়ে অনেক কথা বলছে, ঠিক আছে, কিন্তু বিজেপি একটাই ভুল করছে, সেটা হচ্ছে বারবার এমন মন্তব্য করে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দিচ্ছে। অক্সিজেন ফেরত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে ছুটে যেতে হবে না, মানুষের মধ্যে বিরক্তি হয়েছে। দেখো, প্রথমেই এসে বুলডোজার গায়ের জুয়ারি যদি তুমি করো না ডেমোক্রেসিতে, সেটা লাভ হয় না। ডেমোক্রেসিতে তোমাকে গণতন্ত্র মানতে হবে, সবার কথা মানতে হবে, তোমাকে ধীরে চলো নীতি করতে হবে। প্রথম দিনেই তপসিয়াতে গিয়ে বুলডোজার চালাও, তারপরেই জাভেদ আহমেদ খান বোঝাপড়া করে নিল। এবার যখন বোঝাপড়া করে নিল, তখন তার মানে এটা আমাকে মেনে নিতে হবে এখন আর সব বিল্ডিং তপসিয়ায় লেজিটিমেট লিগাল। যারা হিন্দু ভোটার তারা এই ব্যাপারটা কি চুপচাপ বসে আছে? তারা বুঝতে পারছে না যে দ্বিচারিতাটা? তার মানে তুমি পাওয়ারটা ধরে রাখার জন্য সব রকম জায়গায় যেতে আছো, জাভেদ খানের মতো লোককেও তুমি কম্প্রোমাইজ করে নিলে, বাকিদেরও কম্প্রোমাইজ করছো, সবার সাথে আস্তে আস্তে কম্প্রোমাইজ করছো। আর যারা কম্প্রোমাইজ করছো না, এমন কাউন্সিলর আছে, এমন বড় চেয়ারম্যান আছে যারা সেইভাবে কোনোভাবে করাপ্টেড ছিল না, তাদেরকে তুমি 14 দিন জেল হেফাজত করে দিলে। তো সন্তোষপুরের একজন কাউন্সিলরকে তুমি করেছো। তো ঘটনা হচ্ছে এই করতে গিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বাড়ছে যে এটা হচ্ছে টিপিক্যালি তুমি খুব ভেঞ্জফুল হয়ে যাচ্ছ, একটা ভিঞ্জিয়েন্স নিয়ে কাজ করছো। যাদবপুরে রেল স্টেশনে হকারদের আর 6 মাস সময় দেওয়া যেত, তারপর তুমি একবারে ভেঙে দিচ্ছ, যেখানে পারছো তুমি বুলডোজার চালিয়ে ভেঙে দিচ্ছ সব কিছু। এই ভেঙে দিতে 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 না মানুষের মধ্যে একটা, হিন্দুদের দিতে করছো তো, সেখানে হিন্দুদের মধ্যে একটা প্রভাব পড়ছে না? তো এইগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি কোনোদিন ছিল না। তো এই জায়গায় করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা সুবিধা পেয়ে যাচ্ছে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগটা মানুষের, আবার বিরক্তিটাও যেরকম ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ছিল কিছু চোর ডাকাত দুশ্চরিত্রের দল। তো সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে চিলিপিটির দল ছিল, সেটাও বুঝতে পারেনি। কিন্তু এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আলাদা করে রাস্তায় উনি নামছেন, 21শে জুলাই সেটা প্রমাণ করেছে, আরও নামবেন। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওনার প্রতি মানুষের কিন্তু একটা সহানুভূতি, একটা আবেগ, সেটা কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে এবং সেটা বিজেপি কিন্তু সেটা দায়িত্ব নিয়ে করে দিচ্ছে। তারপর হচ্ছে আজ প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ যাবে কিন্তু এই স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতে যদি আসে। আচ্ছা, তারপর নতুন প্রকল্প যদি করতে যাবে, সেটা কতদিনে হবে? করতে করতে তো 6 মাস 1 বছর লাগবে। তারপর লক্ষ্মী ভাণ্ডার ছিল, সবাই পাচ্ছিল, স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছিল। লক্ষ্মী ভাণ্ডারের যে ক্রাইটেরিয়া বা এখন যেটা অন্নপূর্ণা ভাণ্ডার করতে যাচ্ছে সেখানেও বাদ চলে যাচ্ছে, মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে। 3 মাসের মধ্যে যা যা প্রমিস করেছো সেটা তো নয়, আমুল নিয়ে আসছো। আরে আমুল তো তার আগেই চুক্তি হয়ে গেছিল, আমুল আসছে। তো আমরা করছি আমুল বললে তো হবে না। আর বারবার আমরা করছি কেন? বাংলার জন্য করছি, বাঙালিদের জন্য করছি, এগুলো তো ঘটছে। সেখানে যদি বারবার একটা মনে হয় মানুষের যে বাঙালিদের কিছু লাভ হচ্ছে না, এখানে 83% বা 84% বাঙালি, তারা খুব একটা লাভবান হচ্ছে না। তারা ইংলিশ শুনতেও যাচ্ছে না কারুর, তারা বড় বড় বক্তব্য দিল্লি থেকে এসে শুনে যাওয়ার কোনো তাদের ইচ্ছে নেই। তাদের বাংলার জন্য কটা চাকরি হলো, কটা ইন্ডাস্ট্রি হবে, সেইটা যদি করতে পারো। ইন্ডাস্ট্রি করতে হবে বললে হবে না, তাড়াতাড়ি করতে হবে, সেটা দেখাতে হবে। মেট্রো প্রকল্প করে তুমি মানুষের সুবিধা করছো ঠিকই, কিন্তু মানুষের তো চাই হচ্ছে রুটি কাপড়া মাকান। সেই জায়গাটা মানুষ কি পাচ্ছে? তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছ। সুতরাং এমন কাজ করে, যাদবপুর এখন শোনা যাচ্ছে দখলদারি, বিধায়িকার বিরুদ্ধেই শুরু হয়েছে।
তো এইগুলো তো কমপ্লেন আসছে, শুরু 3 মাসের মধ্যে দখলদারি শুরু হয়ে গেছে, গায়েবজুয়ারি শুরু হয়ে গেছে। এটা কতদিন মানুষ মেনে নেবে? সেইভাবে এমন কাজ করে ফেলছে, আমি ডেভেলপমেন্টটা না করে আমি আগে অপোজিশনকে কীভাবে সাহায্য করতে হয় এটা চেষ্টা করছি। একটা কথা তোমাকে বলে রাখি, 1977-এ ইমার্জেন্সি 75-এ ডিক্লেয়ার, 77-এ তো ইমার্জেন্সি রিল্যাক্স করে দেওয়া হয়েছিল। তখন যে ইলেকশন হয়েছে, মোরারজি দেশাইটা এলো, কিন্তু মোরারজি দেশাই প্রথমেই যে ভুলটা করেছিল সেটা অনেকেই বলেছিল এটা বড় ভুল। কারণ এসে ইন্দিরা গান্ধীর পেছনে লাগতে শুরু করো, ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করো, এই করতে গিয়ে কিন্তু ওদের লাভবান হয়নি। কারণ প্রথম থেকে যদি তুমি পলিটিক্যাল ভেঞ্জেন্সের ওপর ভিত্তি করে এগো, সেখানে তুমি রাজ করতে পারবে না। ঠিক লেফট ফ্রন্ট উল্টোটা করেছিল। 77-এ এসে মরিচঝাঁপি হয়েছিল, ঠিক কথাই, কারণ মরিচঝাঁপির সময় ক্যামেরা ছিল না, কিন্তু ডিরেক্টলি কংগ্রেসের যারা বদমাইশ গুন্ডা তাদেরকে দলে নিয়ে নিয়েছিল আস্তে আস্তে অন্যভাবে। তাদেরকে তাদের বিরুদ্ধে বা তখন কংগ্রেসের কোনো বড় লিডারদের বিরুদ্ধে কিচ্ছু করেনি, সেই জন্য লেফট ফ্রন্ট থেকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2011-তে একটা ডাক দিয়েছিল, বদলা নয় বদল চাই। ওখানে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, তারপরে হয়েছে 2016 থেকে প্রবলেমগুলো শুরু হয়েছে। প্রথমেই যদি তুমি ভেঞ্জিয়েন্স, প্রথমেই যদি তুমি পাওয়ার অ্যান্ড প্রভেসটাকে প্রমাণ করতে চাও, দেখাতে চাও, দেন ইউ উইল বি ডিফিটেড ইন ইউর পারপাস। তারপরে তুমি কিন্তু তোমার পারপাস থেকে তুমি সরে যাচ্ছ, তুমি টার্গেট থেকে তুমি অফ হয়ে যাচ্ছ। এই জায়গাটাই মমতা ব্যানার্জিকে আমার মনে হয় আলাদা করে বিজেপি একটু অক্সিজেন দিয়েই দিচ্ছে। এত ক্ষোভ মানুষের বাড়ছে, খালি ধর্ম দিয়ে পেট ভরে না, কয়েকজন লোককে রাস্তায় করে দিচ্ছ, নেতাজিকে নিয়ে গালাগাল করছো, মানুষ মেনে নিচ্ছে এটা। নেতাজিকে নিয়ে বাঙালির কাছে একটা আবেগ, নেতাজির প্রতি যে মানে ভালোবাসা এবং নেতাজিকে নিয়ে যে রাজনীতি হয়েছে, আজ অব্দি কেউ জানতে পারলো না নেতাজির শেষটা কোথায় হয়েছে। একটা ফাইলও বেরোয়নি, কিছু ফাইল বার করে দিয়েছে, শেষটা আজ অব্দি কেউ বলতে পারেনি, ওই ফাইলগুলো এখনও বেরোয়নি। এত বছরের মানুষের একটা ক্ষোভ কিন্তু নেতাজির প্রতি ভালোবাসার জন্য আছে। সে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের জন্য বলতে পারো, যে বিজেপি এখন সবে এসছে, আজকে নেতাজিকে পিছনে ফেলে দিচ্ছ, ফরওয়ার্ড ব্লকের লোকেদের গুন্ডা বলছো, এটা মানুষ মেনে নেবে? বাঙালিরা আজকে মাঝবয়সী বাঙালি যারা আছে, যারা ভোটার বেশি, তারা তো নেতাজিকে নিয়ে পড়াশুনো করছে। আজকে তো নিশ্চয়ই মহারাজের, কেশব মহারাজের নাম শুনেছি, ভালো বল টল করে, আজকে অ্যানান্ট মহারাজ এসে গেছে, সে আবার নেতাজিকে নিয়ে ক্লাস নিচ্ছে। এর থেকে আর বেদনার কিছু হতে পারে না, দুঃখের কিছু হতে পারে না। তারপর একটা ছোট লোককে দেখলাম, সে আবার ওই করেছে, একটা রাজবংশী ছেলে, সে তো সারা রাজবংশীরাও তো একটা বাংলার, তারা তো বাংলারই মানুষ, তারাও নেতাজিকে যথেষ্ট সম্মান করে। সেখানে একটা ছোট লোক ছেলে, সে অল্প বয়স, দাঁত বেরোয়নি ঠিক মতো, নাক টিপলে দুধ বেরোয়, সে এসে নেতাজিকে নিয়ে গালাগাল দিচ্ছে। সে মহারাজজিকে সমর্থন করছে। কেশব মহারাজকে পছন্দ করলেই মানলাম, কিন্তু অনন্ত মহারাজকে আইডল বানানোর বা আইকন বানানোর কোনো কারণ আমি দেখি না। শ্রমিক ভট্টাচার্য ডিগনিফাইড, যথেষ্ট নলেজেবল, সে পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের লোকেদের গুন্ডা বলছে। তো এগুলো বাঙালিরা কি খুব ভালো করে নিচ্ছে না। এগুলো কিন্তু এফেক্ট করবে, নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে সোসাইটিতে। একটা জিনিস আমরা দেখলাম সম্প্রতি, সেটা হচ্ছে যে প্রথমে ঘোষণা করা হয়েছিল মিড ডে মিলে কোনো অবস্থাতেই আমিষ থাকবে না, নিরামিষ থাকবে। হ্যাঁ, রাজমা এটা এ নিয়ে আমি একটা ভিডিও আপনার সঙ্গে করেছিলাম, দর্শকরা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন যে ডিম থাকবে, আবার পরেই ঘোষণা করা হলো যে মাছও থাকতে পারে। এটা কি বিজেপি এই যে ধরুন তিন স্টেপ করে পিছিয়ে যাচ্ছে, এটা কেন? মানে কোথাও কি তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্ত ভুল ত্রুটিগুলো হচ্ছে? দেখো, একটা কথা তোমাকে আমি বলি, আমার কাছে ভিডিওটা আছে। মানেকা গান্ধী মিনিস্টার ছিল, বিজেপির এমপি ছিল, এবং পশুপালন নিয়ে ওনার কিন্তু নলেজ ছিল, এটা অস্বীকার করার নেই। ইউ ক্যান নট ডাউট অ্যাবাউট ইট। উনি যা পশু নিয়ে রিসার্চ কিছু করেছেন, লোকের কাছ থেকে পেয়েছেন। মানেকা গান্ধীর হেডস অ্যান্ড টেলস একটা বই আছে, আমি তোমাকে এটা আসতে হয়। হেডস অ্যান্ড টেলস বইটাতে মানেকা গান্ধী একটা কথা বলেছে, এই যে গরুর দুধ নিয়ে আমরা করি না, আমাদের প্রচুর নিউট্রিশন কিন্তু আছে যেটা আমরা খেতে পারি, দুধ যেটা রিপ্লেস করা যায়। গরুর দুধ মানে একটা গরুকে কতবার রিপ্রোডাকশানে নিয়ে যে সাইকেলে নিয়ে যাচ্ছি, কষ্ট দিচ্ছি তাকে, আর তার সাথে এখন স্টেরয়েড দিয়ে, ওষুধ দিয়ে গরুটাকে শেষ করে দিচ্ছি। তারপর গরুটা, এইটা মানেকা গান্ধী, একটা ভিডিও আমার আছে যেখানে মানেকা গান্ধী সরাসরি ইসকনকে দায়ী করেছিল। আচ্ছা, ইসকন ইজ রেসপন্সিবল এই দুধ ম্যাক্সিমাম এই করা। একটা ভিডিওতে শেষ পরিষ্কার বলেছিল ইসকন নিয়ে, ক্ষোভটা উগড়ে দিয়েছিলেন। এইবার তোমাকে বলছি,
আমাদের এখানে এরা ইসকন ভক্ত হয়ে গেছে, কিন্তু এই ইসকনই বিবেকানন্দ রামকৃষ্ণকে নিয়ে বাজে কথা বলেছেন। এই ইসকন অনেক কিছু কথা বলেছেন যেগুলো মানায় না, সে তো কদিন আগেই দেখলাম। মানে ইসকনের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, কিন্তু এদের আবার ভীষণ ফন্ডনেস ফর ইসকন। ইসকনকে দিয়ে দাও, রামকৃষ্ণ মিশন বাদ, ভারত সেবাশ্রম বাদ, ইসকন। ইসকন এই ডিমটা কিন্তু সাপ্লাই করবে না। আচ্ছা, এই ডিমটা সাপ্লাই করবে কিন্তু অন্যরা। এটা ইসকনকে ইনভলভ করা হচ্ছে না। উড়িষ্যাতেও এক ঘটনা ঘটেছিল। প্রথম কিছুদিন ইসকনকে দিয়ে, যেদিন ওরা বলেছে ডিম সাপ্লাই করতে হবে, তখন ইসকন সরে গেছে। এইবার হচ্ছে এই যে রোল ব্যাক যেটা বলছো, তার মানে ইসকন এখানে থেকেও সরে যেতে পারে, মানে সেই সম্ভাবনার রাস্তা আপনার মনে হচ্ছে যে কোথাও সেটা অন্যভাবে কায়দা করেছে। ইসকন নিরামিষটা দেবে আর আমিষটা অন্য কেউ সাপ্লাই করবে। কিন্তু এইটুকু তো মেনে নিল যে 100 গ্রাম ডিমে, তোমার সাথে আমি বলেছিলাম 14 গ্রাম কত প্রোটিন থাকে, সেটা কিন্তু মেনে নিল। মাছও থাকতে পারে। তার মানে এখন এরা বুঝতে পারছে ভাই খাদ্যটা এমন জায়গা, বাঙালির সাথে কিন্তু এই খেলা খেললে হবে না। জোর করে বাঙালিকে নিরামিষ খাওয়ানো যাবে না। আরে ইতিহাস আছে তো বাঙালির, 2500 বছর ওপর ধরে আমরা মাছ খেয়ে অভ্যস্ত। ডিম না হয় পরে খেয়েছি। 500 বছর আগে আমরা ডাল খেতাম না, 500 বছরের আগে 500 বছর ধরে আমরা ডাল খেতে শিখেছি। তো সেই জাতিকে তুমি মাছ উঠিয়ে দিচ্ছ, ডিম উঠিয়ে দিচ্ছ, এরপর তো ছাত্ররা যাবেও না, ওই নিরামিষ খেতে যাবে। তার থেকে এর থেকে বাড়িতে ডাল ভাত বানিয়ে নেবে। ঘটনাটা তুমি বোঝার চেষ্টা করো। বিজেপির নেতারা এবার বুঝতে পারছে ভুলগুলো কোথায়। গায়ের জোরে সব কিছু হয় না। তুমি বাঙালিদের সাথে লড়ো না, বাঙালি হিন্দু হিন্দু করো, মুসলমান বিরোধিতা করো। আবার বাঙালি হিন্দুদের তাদের তো একটা খাদ্য আছে, তাদের একটা ইচ্ছে হয়, সেই খাদ্য থেকে তাকে বঞ্চিত করলে তো তারা খেপে যাবে, বিরক্ত হবে। সেই জায়গাটা এখন বিজেপি বুঝতে পারছে। ওই জন্য চার্চিলের কথা, ফিউ স্টেপস ফরওয়ার্ড ফিউ স্টেপস ব্যাকওয়ার্ড, যেটা লাগে। তো এই যে এক পা এগিয়ে গিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে, রোল ব্যাক হচ্ছে পলিসি, রোল ব্যাক ইন পলিসিস, এটা তো দেখা যাচ্ছে। তার মানে কতটা এরা মানে আমি একটাই বলবো যে রিলাক্টেন্ট, এরা ল্যাক অফ কনফিডেন্স, এরা হেসিটেন্ট যে টু মেক আ পলিসি, টু মেক আ পলিসি টু ডেলিভার দ্য গুডস। এই পলিসি তৈরি করতে গিয়েই বারবার ফুল অফ এরার্স হচ্ছে। এটা এরোনিয়াস পলিসি তৈরি করছে উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য পিপল। তুমি অন গ্রাউন্ড কারা আছে? 85% বাঙালি। স্কুলে যাচ্ছে কারা? 99% বাঙালি সরকারি স্কুলে। কারণ এখানে যারা বড় লোক তারা তো যাচ্ছে না, গরিব বাঙালিরাই যাচ্ছে। সেখানে গিয়ে তাদের, সে বাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, দুজনেরাই মাছ খায়, খ্রিস্টান হোক মাছ খায়। তো সেখানে বাঙালিদের খাদ্য থেকে বঞ্চিত করলে এই জন্যই সমস্যাটা হচ্ছে। এই জন্য পলিসির মধ্যে প্রথম থেকে তুমি দেখবে একটা ল্যাক অফ কনফিডেন্স। এই ল্যাক অফ কনফিডেন্স করতে গিয়ে দে আর ট্রেমলিং। এই ট্রেমলিংটা কেন? এই যে একটা আগে থেকেই একটা পলিসি তৈরি করে গায়ের জোরে বলছে, তারপরে পলিসি থেকে সরে আসছে, ডিভিয়েটিং ফ্রম দ্য পলিসি। এত হচ্ছে, এত পার্কিং নিয়ে শুনছি। এখনও তো পার্কিংয়ের তো আমি তো এখনও কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 20 টাকা। ইউনিফর্ম কোনো কিছু তো এলো না এখনো। এত কথা শুনছিলাম, এত বক শুনছিলাম। কোথায় পার্কিং? তো তুমিও এখন যাও, তুই পার্কসিটের কাছে যাও, কেউ 100 টাকা নিয়ে নিচ্ছে, 50 টাকা নিয়ে নিচ্ছে। একজন মিডিয়ার লোক তো সারাদিন এটা করছে, আর আরেকটা মিডিয়া তো সারাদিন এনক্রোচমেন্ট নিয়ে দেখাচ্ছে। কি কাজটা হয়েছে? পার্কিংয়ের পলিসি 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রপার পলিসি হয়নি। প্রাইভেট কোম্পানিকে যদি দিতেই হয় দিয়ে দাও। একটা ড্রেস পরে খালি টাকা নিচ্ছে আর একটা স্লিপ দিয়ে দিচ্ছে। এই করাপশনটা আমরা বুঝি না, তৃণমূলের আমলে হয়েছে। আমি মানছি তো পার্কিং নিয়ে হয়েছে, প্রচুর টাকা গেছে কর্পোরেশনে। তো আমার বক্তব্য হচ্ছে যে পলিসিগুলো বানাতে এত দেরি হচ্ছে কেন? ওয়াই আর ইউ টেকিং সো মাচ টাইম অ্যান্ড ওয়াই আর ইউ ফাম্বলিং? ইউ আর ফল্টারিং অ্যাট এভরি স্টেপ। এই ফল্টার করতে গিয়েই তো অসুবিধাগুলো ঘটছে। তো আমার একটা বক্তব্য স্পষ্ট, কনফিডেন্স নিয়ে পলিসি বানাচ্ছ না কেন? টেক টাইম, কিন্তু পলিসিটা একটা ইউনিফর্মিটি হোক, পলিসির মধ্যে একটা এরোনিয়াস না হয়। এই এরোনিয়াস হতে গিয়েই তো বারবার হচ্ছে, একটা ল্যাকিংটা থেকে যাচ্ছে, শর্টকামিংস থেকে যাচ্ছে। তো এই গ্যাপসগুলোকে ফিল করতে হবে। তো এই জন্য তুমি ওটা বলছো, অবভিয়াসলি এগুলো তো মমতা ব্যানার্জিকে সুবিধা করে দিয়েছে। মমতা ব্যানার্জির সুবিধা এমনি হয়ে যাচ্ছে। নেতাজিকে পিক আপ করো, মানে মনীষী এখন যদি শ্যামাপ্রসাদ হয় আর বাকিরা পেছনে চলে যায়, এটা কখনো তুমি মানবে?
তার মানে তো তুমি মনীষীদেরকে নিয়েও খেলা করছো। এই খেলা করলে বাঙালিরা মানবে না। বাঙালিরা পড়াশুনো করা যাক, বাঙালিরা আজকে কষ্ট করে খেটে খাওয়া পড়াশুনো করে আসা যাক, কিংবা তুমি যতই তাদেরকে মানে বিলিটল করো, কেরানির জাত এই জাত, আলটিমেটলি তারা পড়াশুনোটা তো করেছে একটা টাইমে, এখনও সমাজে তারা পড়াশুনো করে। এত তাড়াতাড়ি তাকে বুঝিয়ে দিলে হবে না। খুব করে একটা কিছু মানে বাবাজি বলে গেল সেটাই মেনে নিতে হবে, বাঙালিরা এত সহজে মানবে না। তো করোনার সময় বাঙালিরা কোরোনিল খায়নি, এইটুকুই বলতে পারি। বা বাইরে কোরোনিল খেয়েছে অনেকে, কিন্তু কোরোনিল খায়নি, এইটুকু বলতে পারি। কিন্তু সেইখানে যারা বিজ্ঞানের ওপর ভরসা করে আছে, তারা ধর্মের নামে তাদের হিন্দুদের প্রতি একটা যেখানে অত্যাচার হয়েছে তাদের একটা দুঃখ ছিল, 49 বছরের একটা দুঃখ তাদের ছিল, সেইটা তারা মিটিয়েছে। কিন্তু এর মানে না তাদেরকে তুমি বলের পিংপং বলের মতন ইউজ করবে, যা খুশি তাই করবে, এইটা নয়। তারা পাঞ্চিং ব্যাগ নয়। তো সেই কারণে তারা আজকে প্রতিবাদ করবে। তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ইচ্ছে, তাদের ভাষা তুমি যদি শেষ করতে চাও, তখন তো তুমি বিপদে পড়বে। এই যে অরিন্দম দা বেশ কিছু প্রশ্নের খুব সহজ উত্তর দিয়ে বোঝালেন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল, বিজেপি এবং সামগ্রিক বাংলা। আপনাদের এই এপিসোড কেমন লাগলো নিশ্চিতভাবে আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অরিন্দম দা ভালো থাকবেন। ভালো।